বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা। বাড়ছে দূরত্ব, ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিস আলমের। যে কোনো মূল্যে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। সার কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে বাড়ছে ক্যান্সার ঝুঁকি। উর্বরতা হারাচ্ছে মাটি, কৃষিকে নিরাপদ করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। কাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা, দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচারে ভারতীয় নাগরিকদের মধ্যে ছড়াচ্ছে ভ্রান্ত ধারণা। এর রেশ ধরে দুই দেশের নাগরিকদের ভেতর বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, বাড়ছে দূরত্ব। রিউমার স্ক্যানারের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে ভারতের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার পুরনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশের নামে চালিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। এর জের ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যম। পুরনো ছবি ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডামূলক ও মিথ্যা সংবাদ প্রচার করতে থাকে তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে আরটি ইন্ডিয়া। এ বিষয়ে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গেরই একটি কালী মন্দিরের। ৬০০ বছরের পুরনো ঐতিহ্য মেনে গত ২৬ নভেম্বর মূর্তি ভেঙে ফেলেন সেখানকার হিন্দুরা। পুরনো ভিডিওটিকে বাংলাদেশের বলে উদ্দেশ্যপূর্ণভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। এছাড়াও বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ভিডিওটিও ভারতের একটি ধর্মীয় উৎসবে পদতলিত হয়ে মারা যাওয়ার ঘটনা। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে দাবি করা হয় ময়মনসিংহ গিরিপুরে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটাও বাংলাদেশের নয় বরং ভারতের বিহার রাজ্যের। একই পরিবারের ৩ সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্যমূলকভাবে। এদিকে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি আপত্তিকর ছবি, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে ভারতীয়রা। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মারাতে দেখা যাচ্ছে ছবিটিতে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা। এর মধ্যে বিশ্বে ভুয়া খবর প্রচারে শীর্ষে অবস্থান করছে ভারত। সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এমন মিথ্যা তথ্য। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। জানতে চান, গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে, হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেন জানেন কিনা? জবাবে জন কির্বি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের রক্ত দেশের মানুষ ভুলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতার রক্তের স্পিরিট ধরে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান তিনি। সকালের রাজধানীর কাকরাইলে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে এসব কথা বলেন সার্জিস। এসইউ সেলিমের প্রতিবেদন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের হাতে স্মারক উপহার তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সার্জিস আলম ও সাদিক কাইয়ুম বলেন, শহীদ ও আহতদের রক্তের স্পিরিট ধরে রেখে ফ্যাসিবাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে তারা সবসময় প্রস্তুত। আমার সন্তানের জীবন গিয়েছে যাক, আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল আছে। তাদের সরিয়ে শত দক্ষ জনবল নিয়োগ না দিলে রাষ্ট্র সংস্কার ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, দক্ষ এবং যোগ্য লোকদেরকে পুনঃস্থাপন করতে হবে। গত 15 বছর চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা উত্তরবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে দাবি করে এ জেলায় প্রযুক্তি ও মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবিও জানান বক্তারা। এই উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারব। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মাটিতে আর কোনো অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াত আমির বলেন, জনগণের ভালোবাসা পেলে এমন দেশ গড়ে তোলা হবে যেখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। নারী পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি। এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দফায় দফায় চেষ্টা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। রাসায়নিক সার ও কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে মানুষের ক্যান্সার ঝুঁকি বাড়ছে। উৎপাদনে গত 4 দশকে বাংলাদেশে প্রায় 10 লাখ টন বালাইনাশক ব্যবহার করা হয়েছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এতে উর্বরতা হারাচ্ছে মাটি। খাবারের মাধ্যমে ক্যান্সারের বিস্তার রোধে কৃষিকে নিরাপদ করার তাগিদ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। দেশে প্রায় 70% মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। প্রতি 5 জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপ এবং প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছে। অজানা অনেক রোগ তো আছেই। আইসিডিডিআরবির তথ্য মতে এসবের জন্য দায়ী কৃষি অব্যবস্থাপনা। মনে করেন সার দিলে জমিটা একেবারে বেশি, সার যে পরিমাণ বেশি মারা হয়, জমিটা নোনা ভাসে। নোনার কারণে ক্ষেতটা নষ্ট হয়ে যায়। মেলা আগে 10-12 গুণ হয়েছে, ওখানে কম হয়, পাখিতে অনেক 4-5 মণ হয়। জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহারে কৃষি প্রধান দেশের জমি ধীরে ধীরে হারিয়ে ফেলছে উর্বরতা। নিয়ন্ত্রণহীন কীটনাশক ব্যবহারে মারা পড়ছে উপকারী পোকামাকড়। আগে প্রচুর সিম হইতো, এখন বেশি সিম একটা হয় না, আর পোকার সংখ্যাটা আর কি বেশি। ওষুধ তো লাগে, ওষুধ ছাড়া তো কোনো ফসল হয় না। 2023 সালের শস্য ক্ষেতে বালাইনাশকের ব্যবহার ছাড়িয়ে যায় 39,000 টন। প্রতি বছর বিশ্বের প্রায় 86 কোটি কৃষি শ্রমিকের অন্তত 44% কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হন। এখন যে আমাদের কৃষকরা যে শস্য ফলান বা সেখানে যে সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন, সেগুলি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে দেওয়া হয় না। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত যায়, যেগুলো মাটির যে উৎপাদন ক্ষমতাটা অনেক সময় নষ্ট করে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যে দেখা যাচ্ছে যে হেভি মেটাল বা ভারী ধাতু যেগুলো আমরা বলি, সেগুলি অনেকটা মাত্রার যে বাইরে, মানে যে সহনীয় মাত্রার অনেক বাইরে পাওয়া যাচ্ছে। এগুলি নিয়ে আমাদের আরো অনেক গবেষণা করা দরকার আছে। কৃষি প্রধান বাংলাদেশের ফসল বাঁচাতে কৃষকদের প্রতিনিয়ত নানা ধরনের রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে হয় বলেও জানান এই গবেষক।
5 বছর আগে 1 বস্তা সার ব্যবহার করে কৃষক যে পরিমাণ ফসল উৎপাদন করত, বর্তমানে ঠিক ওই পরিমাণ ফসল উৎপাদন করতে অন্তত 3 বস্তা পর্যন্ত সার দিতে হয়। তো এই দায় কে নিবে এমন প্রশ্ন কৃষকের, কারণ তাদের মাঠ পর্যায়ে কোনো প্রশিক্ষণ নেই, কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদের দাবি মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, কেরানীগঞ্জ। শীত জেঁকে বসেছে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে। রাজশাহীতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করছে দ্রুত। লালমনিরহাটেও একই চিত্র। গত 1 সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কোথাও। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ে আজ সর্বনিম্ন 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। লালমনিরহাটে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় সর্বত্র শীতের দাপট। গত 1 সপ্তাহ ধরে সূর্য উঠলেও রোদ মিলছে না কোথাও। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীত কনকনা শীত, শরীরে তো কাজ জ্বর সর্দি এলে তো লাগায়। শীত নামে গেছে প্রচন্ড শীত। শীতের কারণে বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা এবং শিশু এরা অস্বস্তির হয়েছে। গত 7 ডিসেম্বর থেকে হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী জেলা। সকালে দেখা নেই সূর্যের, দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিললেও রোদে কোনো তেজ নেই। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পথে ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্য চোখে পড়ছে। অনেক কুয়াশা পড়ছে, লোকজন বাড়াচ্ছে না, অনেক সমস্যা। এই আবহাওয়াতে মোটামুটি যাতায়াত সবকিছুই কষ্টকর। শীতটা অনেকের জন্য আসলে সুসময় না। আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সূর্য ডোবার সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং রাতভর কুয়াশা বিরাজ করে সকাল পর্যন্ত থাকছে। আগামী 2-3 দিন এরকম তাপমাত্রা বিরাজ করবে, তবে বর্ধিত 4-5 দিনের ভিতরে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে একই অবস্থা বিরাজ করছে নওগাঁ জেলায়। রাত হলে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা 2 দিন কোথাও চোখে পড়েনি সূর্যের আলো। হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। তাই খেটে খাওয়া মানুষের আয় কমেছে। শীত নিবারণে শহরের মোড়ে ও ফুটপাতে শীতের কাপড় বিক্রি বেড়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। পঞ্চগড়ের শীত পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রওশন জামিল ডলার। রওশন, আপনি তো পঞ্চগড়ে আছেন, আসলে পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন দেখছেন আর আজকে কি অবস্থা সেখানে জানাবেন? শীত যত ঘনিয়ে আসছে ততই শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। গতকাল সূর্য দেখা মিললেও তাপ তেমন একটা ছিল না। আর বিকেলে পরে শুরু হয় কনকনে ঠান্ডা হিমেল বাতাস। ভোগান্তিতে বেড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের। হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন। ছন্দপতন ঘটেছে সবকিছুর। এখানে আধুনিক হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এবং বয়স্ক ও শিশুদের প্রতি ডাক্তার যত্নশীল হওয়ার জন্য বলেছে। আরেকটি কথা বলি, পঞ্চগড়ে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল সর্বশেষ শীত নিয়ে সর্বশেষ তথ্য। সোনিয়া। রওশন, আপনাকে ধন্যবাদ। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরকুমার এই কবি 76 বছর বয়সে মারা যান। দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া জানান, আগামীকাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কবি হেলাল হাফিজ 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বরতলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা গৃহিণী কোকিলা বেগম। তার চলে যাওয়ায় সহযোদ্ধাদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জেল জরিমানা নয়, সচেতনতাই পারে হর্ন বাজানো সংস্কৃতি বন্ধ করতে।
সকালে গুলশানে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে একথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হর্ন বাজানো রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ায় এ প্রজন্ম বেড়ে উঠছে মানসিক অস্বস্তির মধ্য দিয়ে। হর্নের বিরুদ্ধে সচেতনতার অংশ হিসেবে শব্দ দূষণ নীতিমালার প্রজ্ঞাপন দ্রুত জারি করা হবে বলেও জানান রিজওয়ানা। এই প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে। এদিকে তামিলনাড়ুতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 6 শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে আবার ডোনাল্ড ট্রাম্পকে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 66 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 6 রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 20 জন। গত রাত 8টার দিকে সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 1 জন শিশু ও 2 জন নারীও রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে নিচতলার রিসেপশন এরিয়াতে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে অতিরিক্ত কালো ধোঁয়ার ফলে শ্বাসরোধে হতাহতের এ ঘটনা ঘটে। অন্যদিকে টাইমস ম্যাগাজিনে আবারও বর্ষসেরার ব্যক্তিত্ব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় ম্যাগাজিনটি জানায় 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2016 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা, বাড়ছে দূরত্ব, ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান ভুলে যাচ্ছে মানুষ, আক্ষেপ সার্জিস আলমের। যে কোনো মূল্যে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। সার কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে বাড়ছে ক্যান্সার ঝুঁকি, উর্বরতা হারাচ্ছে মাটি, কৃষককে নিরাপদ করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই, কাল বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা, দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।